হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য পরিমিতির খুবই সুন্দর এবং গুছানো একটা সাজেশন নিয়ে এসেছি। অর্থাৎ আমরা পরিমিতি থেকে 5টা সৃজনশীল দেব। এই 5টা সৃজনশীল যদি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আমাদের যে 25 সালে অর্থাৎ আর 2 দিন পরে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষা এখান থেকে ইনশাআল্লাহ আমরা এক সেট প্রশ্ন কমন পাবো। তো এই 5 সেটের মধ্যে আমি যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেই সেটটা এখানে সমাধান করে দেব, আর বাকি 4টা সেট তোমরা বাসায় প্র্যাকটিস করবা। চলো আমরা আমাদের প্রথম সেট থেকে শুরু করি। আমাদের প্রথম সেটের উদ্দীপকটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমি একবারে ক নম্বর থেকে শুরু করছি। ক নম্বরে বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 এবং 16 আর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আশা করি আমাদের এই সূত্রটা কিন্তু মনে আছে সবারই, যে ত্রিভুজের যদি দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হয় কি বলতো? হাফ এ বি সাইন থিটা। এই সূত্রটা তো আমরা জানি। তো এখান থেকে আমরা ক্ষেত্রফল লিখে নেব। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। তো এখানে হাফ রাখবো, আমাদের এর মান দেওয়া আছে 18, বি এর মান দেওয়া আছে 16, আর সাইন আমাদের থিটার মান দেওয়া আছে এখানে, আমাদের থিটার মান দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি দেওয়া আছে এখানে। তো যদি এটা একটু কাটাকাটি করে নাও, আমরা আগে রেখে দিই, একবারে কাটাকাটিটা করব। sin 30 ডিগ্রির মান জানি আমরা হাফ, তাহলে 2 দ্বারা যদি এখানে 18 এর কাটো তাহলে আসছে 9, এই 2 দ্বারা 16 এর কাটলে হবে 8, তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে 8 9 72 টা 72 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি। অর্থাৎ যদি আমাদের শুধুমাত্র এই সূত্রটা মনে থাকে যে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ এ বি সাইন থিটা। তো এইবার চলো আমরা এখান থেকে খ নম্বর প্রশ্ন দেখি। তোমরা উদ্দীপকে দেখতে পাচ্ছ, উদ্দীপকে দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার করে বাড়ায়, তাহলে ক্ষেত্রফল আমাদের 27√3 বর্গমিটার হয়ে যায়। তো এখানে ধরো আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে এভাবে। এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে যদি আমরা এই সমবাহু ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্যটা আমরা a ধরি, তাহলে এই বাহুটাও a হবে, এই বাহুটাও a, যেহেতু সমবাহুর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে যদি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তাহলে এর সূত্র হবে, তাহলে আমরা লিখে নেব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 বাহু স্কয়ার, √3/4 বাহু স্কয়ার। তো এখানে বাহু মানে দেওয়া ছিল a, অর্থাৎ a স্কয়ার, আর এককটা বসিয়ে দেব বর্গ মিটার। অর্থাৎ আমরা যে সমবাহু ত্রিভুজটা কল্পনা করেছি, সেই ত্রিভুজের যদি একটা বাহুর দৈর্ঘ্য a ধরি, ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। তো এইবার আমাদের বলতেছে যদি ত্রিভুজটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার করে বাড়ে, অর্থাৎ এই যে ত্রিভুজটা দেওয়া আছে, যদি এই ত্রিভুজের এই দিকে তুমি 3 মিটার করে বাড়াই নাও, অর্থাৎ 3 মিটার যদি একদিকে বাড়াও, যেহেতু ত্রিভুজটা সমবাহু, তাহলে প্রত্যেক দিকে আমাদের 3 মিটার করে বেড়ে যাবে। এই দেখো, আমরা ত্রিভুজটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার করে বাড়াই, তাহলে আমি এখানে একটু লাল কালার দিয়ে দেখাই, তাহলে এই জমির বর্তমান ক্ষেত্রফল বেড়ে দাঁড়াবে এখানে 27√3। আশা করি বুঝতে পারতেছো যে একটা ত্রিভুজ যেটা দেওয়া ছিল, যদি এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাড়াও, তো ডেফিনেটলি ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পাবে? 27√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। এখন তোমার কাছে বলছে তাহলে পূর্বে যে ত্রিভুজটা ছিল, তাহলে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ আমাদের এর মানটা বের করতে হবে। তো এখন আমরা কি করব? আমাদের আগে বাহু ছিল a, বাড়াইছি আমরা 3 মিটার, তাহলে বর্তমানে বড় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে a + 3। তাহলে আমরা লিখব যে বাহুর দৈর্ঘ্য, যদি বাহুর দৈর্ঘ্য তুমি 3 মিটার বাড়াও, তাহলে বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি করলে, বাহুর দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য, আমাদের যদি বাহুর দৈর্ঘ্যটা 3 মিটার বৃদ্ধি করি, তাহলে বর্তমানে বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো? আমাদের বর্তমানে বাহুর দৈর্ঘ্য হবে a + 3। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়াইলে বর্তমানে বাহুর দৈর্ঘ্য হবে a + 3। তাহলে সুতরাং
ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি √3/4 বাহু স্কয়ার, যেহেতু আমাদের বৃদ্ধিপ্রাপ্ত বাহু ছিল a + 3, তাহলে ক্ষেত্রফল হবে a + 3 তার হোল স্কয়ার এত বর্গমিটার। এই দেখো আমরা প্রথমত প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি, দ্বিতীয়ত আমরা বৃদ্ধিপ্রাপ্ত ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি। তো এখন যদি আমরা এই বড় ত্রিভুজ থেকে, অর্থাৎ বৃদ্ধি সহজে ত্রিভুজ ছিল, যদি বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দাও, তাহলে ডেফিনেটলি তুমি এই রাস্তা বা পথের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। আমি আবার রিপিট করতেছি, যদি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে ডেফিনেটলি আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা অবশিষ্ট থাকবে। তো আমরা এখান থেকে বলতে পারি প্রশ্ন মতে, আমাদের প্রশ্ন মতে হবে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a + 3 তার হোল স্কয়ার মাইনাস আমাদের পূর্বের ক্ষেত্রফল ছিল কত, √3/4 a স্কয়ার সমান সমান 27√3। খুবই সহজ প্রসেস। তো এরপর আমরা কি করব, √3/3 কমন নিয়ে নেব। তো √3/3 কমন নিয়ে এখানে থাকবে a + 3 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান 27√3। তো এইবার একটু খেয়াল করো, যদি √3/4 টা এখানে রেখে দাও আর যদি এইটাকে সূত্র ভেঙে দাও, দেখো তো আমরা এটা a + b হোল স্কয়ারের সূত্র লিখতে পারি, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার মাইনাস a স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট 27√3। তো এখানে থাকছে √3/4। তো যদি আমরা এখান থেকে মাইনাস a স্কয়ার আর প্লাস a স্কয়ার ভ্যানিশ করে দিই, তাহলে আমাদের থাকছে 3 × 6 অর্থাৎ 6a + 3 × 9 সমান 27√3। তো যদি এখান থেকে আমরা একটু আর গুণ করে নিই, অর্থাৎ যদি এই 4 টা এর সাথে গুণ হবে, √3 টা এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 6a + 9 সমান 27√3 × 4 /√3। তো এখানে √3 ভ্যানিশ করে দাও, তাহলে থাকছে 6a + 9 সমান 27 আর 4 যদি তুমি গুণ করে নাও, আমরা 27 × 4 তার সাথে 28 4 × 2 = 8 9 10 108। তাহলে আমাদের হচ্ছে 108। তো এখানে 6a সমান, তাহলে 108 থেকে 9 বাদ দিলে থাকবে কত, 99। তাহলে a সমান সমান থাকছে 99/6। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনালি বাহুর দৈর্ঘ্য। তাহলে আশা করি আমরা প্রশ্নটা বুঝতে পারছি। আমাদের প্রশ্নে বলছিল যদি একটা ত্রিভুজের, একটা সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে তার থেকে আমরা 3 মিটার বাহুর দৈর্ঘ্য বাড়াই, তাহলে ক্ষেত্রফলটা একটু বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে, 7√3 পরিমাণ বৃদ্ধি পাবে। এখন বলছে তাহলে পূর্বের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ছিল। তো খুব সহজে আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে আমরা এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, যদি ইন কেস বলা হয় যে এই ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, তখন এই যে এখানে এর মানটা পেয়েছো, এর মানটা এখান থেকে নিয়ে এইটাই বসাই দিলে আমরা ভিতরের ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন বলছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। এটা হুবহু বইয়ের প্রশ্নই, আমাদের বইতেও সেম মানটাই দেওয়া আছে। 16.4 এর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। তো আমরা এখানে ফার্স্টে কি করব, আমাদের কাজ হবে একটা লোহার পাইপের ওজনটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। একটু ইমাজিন করো। আচ্ছা, তোমাদের একটা টিস্যু পেপার নিয়ে দেখাই। ধরে নাও এটা হচ্ছে একটা সিলিন্ডার। এখন দেখো, যদি এই সিলিন্ডারের আমরা এই ভিতরের আয়তনটা থেকে যদি বাহিরের আয়তনটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে ডেফিনেটলি আমরা এই সিলিন্ডারের একটা পুরুত্ব পাবো। আমি আবার রিপিট করতেছি, এই যে সিলিন্ডারটা দেওয়া আছে, এটা কল্পনা করে এটা একটা সিলিন্ডার। যদি এই ভিতরে যে আয়তনটা আছে, এই আয়তন থেকে যদি বাহিরের আয়তনটা বাদ দাও, তাহলে ডেফিনেটলি আমরা এই পাইপের পুরুত্ব, অর্থাৎ কতটুকু পাইপে এখানে লোহা আছে ততটুকু আমরা পেয়ে যাব। তো এর জন্য আমাদের আয়তন বের করতে হবে। আর পাইপ বা সিলিন্ডারের আয়তন বের করার তো সূত্র জানি, 2πr/h। এই সূত্রটা আমরা জানি, তাই না? সরি, πr²h। তাহলে আমরা এখান থেকে গ নম্বরে আমাদের গ নম্বরের জন্য যে তথ্যগুলো দেওয়া আছে,
এখানে প্রথমে বলছে একটি লোহার পাইপের ভিতরে ও বাইরের ব্যাসার্ধ। তাহলে আমরা একবারে লিখে নিই, লোহার পাইপের ভিতরের আয়তন। তাহলে লোহার পাইপের ভিতরের আয়তন কি হবে, পাই আর স্কয়ার এইচ, যেহেতু আর এর মান দুইটা আছে সো এখানে আর 1 ধরলাম। তাহলে পাই এর মান জানি 3.1416 গুণন, এখানে আর এর মান দেওয়া আছে কত, লোহার পাইপের ভিতরের মান দেওয়া আছে 4 গুণন এইচ অর্থাৎ উচ্চতার মান দেওয়া আছে কত, এখানে 6 মিটার। এখানে ভালো করে বুঝো, আমাদের কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে কিসে, সেন্টিমিটারে, বাট উচ্চতা দেওয়া আছে মিটারে। এইজন্য আমরা মিটারটাকেও সেন্টিমিটারে নিয়ে নেব। তাহলে এখানে আমাদের বলছে যে উচ্চতা দেওয়া আছে কত মিটার, আমাদের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 2 নম্বর অপশন করবে না 6 মিটার। তাহলে এখানে হবে 600 সেন্টিমিটার। তাহলে এখান থেকে একটা রেজাল্ট আমরা পেয়ে যাব। দুঃখিত আমার কাছে আপাতত ক্যালকুলেটর নাই, মানে এইটা ক্যালকুলেশন করলে তুমি একটা রেজাল্ট তো পাবা। আয়তন হবে এত ঘন সেন্টিমিটার। শুধু আমাদের কাজ হবে এই যে 6 মিটার ছিল এটাকে 100 দ্বারা গুণ করে সেন্টিমিটারে কনভার্ট করে, এইটাই আমাদের কাজ। সেম একই ভাবে এখানে আমরা লোহার পাইপের বাহিরের আয়তন, তাহলে লোহার পাইপে যদি বাহিরের আয়তন নির্ণয় করো তাহলে ধরো পাই r2 স্কয়ার এইচ। তাহলে পাই এর মান তো আমাদের মুখস্থ, আর এর মান এবার দেওয়া আছে কত সেন্টিমিটার, দেখো তো আমাদের আর এর মান দেওয়া আছে, এখান থেকে আমাদের আর এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, আমাদের আর দেওয়া আছে 6 সেন্টিমিটার, উচ্চতা আমরা আগে থেকে জানি 600। তাহলে এটা ক্যালকুলেশন করলে এত ঘন সেন্টিমিটার আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এখন বুঝতে পারতেছো লোহার পাইপের যদি আমরা বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিয়ে দিই তাহলে ডেফিনেটলি আমরা লোহার পরিমাণটুকু পেয়ে যাব, কতটুকু জায়গা দখল করে লোহাটা অবস্থিত। তাহলে লিখবো সুতরাং পাইপে লোহার আয়তন। তাই পাইপে যদি আমরা লোহার আয়তন বের করতে চাই, আমি দুঃখিত যে আমার কাছে ক্যালকুলেটর নাই এখন, আমি বোঝার সুবিধার্থে বলছি। আমরা এইটার মান ধরলাম y, এইটার মান ধরলাম x, জাস্ট একটু কল্পনা করো, আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা এই মানগুলো অবশ্যই ক্যালকুলেটর আশা করি প্রেস করতে পারবো। আমি এটার মান অর্থাৎ আমরা বাহির থেকে যদি ভিতরের মানটা বাদ দিই তাহলে তুমি এখান থেকে ডেফিনেটলি একটা রেজাল্ট পাবা, এত ঘন সেন্টিমিটার। আশা করি বোঝাতে পারছি। আমরা এই যে এই আয়তনটা, এটা পাবার আয়তন, এই আয়তন থেকে এই আয়তনটা বাদ দিব, অর্থাৎ y থেকে x বাদ দিবা, জাস্ট একটু ইমাজিন করো। তাহলে এখান থেকে আমরা ডেফিনেটলি একটা আয়তন পেয়ে যাবো, অর্থাৎ পাইপের লোহার আয়তন হবে আমাদের এত ঘন সেন্টিমিটার। বাট আমাদের বের করতে বলছে যে পাইপের লোহার ওজন। তাহলে আমাদের পাইপের লোহার ওজন আমরা একবারে যে আয়তনটা পেয়েছি তাহলে লিখে দেবো সুতরাং পাইপে লোহার ওজন। তাহলে পাইপে আমাদের লোহার ওজন কত হবে, তুমি এইখানে যে রেজাল্টটা পাবা আয়তন, এর সাথে বলছে প্রত্যেক ঘন সেন্টিমিটারের লোহা থাকে 7.2। ভালো করে বুঝো, তুমি এইখানে যে আয়তনটা পাবা, একটা আয়তন তো পাবা, দেন বলছে প্রত্যেক ঘন সেন্টিমিটার আয়তনে আমাদের থাকে 7.2। কত থাকে, 7.2 প্রত্যেক ঘন সেন্টিমিটার। তাহলে তুমি এখানে যে মান পেয়েছো তার সাথে যদি 7.2 গুণ করো তাহলে পুরো পাইপের লোহার ওজনটা পেয়ে যাবে। তাহলে এইখানে যে রেজাল্টটা পাবা, আমি ধরলাম রেজাল্টটা তুমি z পেয়েছো, তাহলে z এর সাথে 7.2 গুণ করলে তুমি ফাইনালি অ্যানসারটা পেয়ে যাবা। তাহলে লোহার ওজন হবে এত। এখানে কিন্তু এককটা আসবে কিলোগ্রাম, এখানে এককটা কি আসবে, এখানে এককটা আসবে আমাদের কিলোগ্রাম। বাট তুমি এটাকে যদি চাও নরমালি কেজিতে কনভার্ট করে নিতে পারো, গ্রাম থেকে কোনো ব্যাপার না, বাট এইভাবে রাখলেও কোনো সমস্যা নাই। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি মেন কনসেপ্টটা কি ছিল। পাইপ বা সিলিন্ডার অঙ্কের ক্ষেত্রে আমরা বাহিরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিলে যতটুকু অংশ পড়ে থাকবে এর সাথে আমরা 7.2 অর্থাৎ প্রশ্নে যা থাকবে এটা গুণ করলে রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এটা ছিল আমাদের পরিমিতির 1 নম্বর প্রশ্ন। বাট বাকি যে 4টা প্রশ্ন তোমাদের দাগিয়ে দিয়েছি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। আশা করি আমরা এই 5টা প্রশ্ন থেকে ইনশাআল্লাহ একটা প্রশ্ন কমন পাবো।